একটু প্রতারণা, মানে এটা হচ্ছে ওপেন প্রতারণা, যেটাকে প্রকাশ্যে আমি বলতেছি আমার সাথে যেটা আমি প্রতারিত হয়েছি। আমি ওই কথা দিয়েছে, এটা হচ্ছে আমি যেদিন পাসপোর্ট আনতে যাই ওনারা আমাকে সেদিন বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে, আমি বলি না, তাহলে তোমার কোনো বয়ফ্রেন্ড না থাকলে, মানে এটা মিউচুয়ালি টাইপের কথাবার্তা বলতেছিল, ওটা কোনো মিউচুয়ালভাবে বলতেছিল যে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে আমরা একটু ম্যানেজ করে দিব, যদি তোমার একটু উপকার হয় তোমাকে স্পন্সর করতে পারবে, এরকম বয়ফ্রেন্ড দিব, এটা এরকমভাবেই বলছে। এখন ওইটা উনি হাইডলি বলুক সফটলি বলুক ওইটা আমার দেখার বিষয় না, উনি আমাকে এটা কথাটা বলছেন, সেজন্য আমি আসলে ওই দিন পাসপোর্টটা নিয়ে আমি চলে আসি, আমি আর কিছু বলিনি। আমার শুরুটা হচ্ছে আমি প্রথমে মিসেস ইউনিভার্সের রেজিস্ট্রেশন করি হচ্ছে অনলাইন থেকে রেজিস্ট্রেশন করার পর আমি একজন প্রতিযোগী হিসেবে টপ 100-এ আমি সিলেকশন হই, তারপর টপ 50-তে সিলেকশন হই, এরপরে টপ 20-তে সিলেকশন হই। আমি একজন টপ 20-র সিলেকশন প্রার্থী ছিলাম। আমি ওই দিক থেকে আমি হচ্ছে উইনারের জন্য আমার যেই প্রস্তুতি ছিল, আমাদের যেই গ্রুমিং ক্লাস সব কিছু হয়েছিল নিজেকে তৈরি করার, আমি সেরকম একজন সবার 20 জনের মতন আমিও একজন ছিলাম। আপনার পুরো নামটা? আমার নাম হচ্ছে খাদিজা আক্তার রাহা। মিসেস এশিয়া হিসেবে আমাকে ওরা নির্বাচিত করে। আমার অভিযোগটা এরকম ছিল, ওরা আমাকে একদিন ডেকে যখন বলে যে আপনি যখন 100-তে সিলেক্ট হয়েছে তখন দেখেছি জি 100 থেকে আমি 50 থেকে আমি 20-তে যখন আসি, তখন ওনারা একদিন আমাকে ডেকে বলে ওনার ওয়াইফ যে আমরা আসলে আনুষ্ঠানিক গালাতে শুধু আনুষ্ঠানিকটা প্রকাশ করি, এর আগেই আমরা সিলেকশন করে ফেলি কে কী হচ্ছে। তো সেই খাতে আসলে আমাকে বলা হয়েছে আমি মিসেস এশিয়া হিসেবে উইনার হয়েছি। তো মিসেস এশিয়া হিসেবে উইনার হওয়ার পরে আমাকে কেন প্রকাশ করেছে, তার রেজাল্ট হচ্ছে আমার যাওয়ার যেই সময়টা ছিল এটা হচ্ছে 20শে নভেম্বর চলতি মাসে। যেহেতু খোকে অপূর্বা আব্দুল লতিফ এবং তার ওয়াইফ জোনাকি হেলালি আমাকে কল করেছেন যে রাহা তুমি কোথায়। তারপর আমি তাদের অফিসে যাই। অফিসে যাওয়ার পরে আমাকে আসলে তাদের যে প্রেজেন্ট ইন্টারন্যাশনালি পাঠাবে এগুলোর কথা তুলে ধরে আমাকে বলে, আমরা ওই কথাটাই বলে যে আনুষ্ঠানিকভাবে আমরা আসলে গালাতে অনুষ্ঠানটা আমরা করি, কিন্তু আগেই সিলেকশনটা হয়ে যায়, তো আমাকে বলছে আমি মিসেস এশিয়া হিসেবে সিলেকশন হয়েছি। তখন থেকে আসলে আমার সাথে কথা আগায়। যখন আমি শুনি আসলে এটা তো তখন প্রকাশ করতে পারতেছি না আমি মিসেস এশিয়া সিলেকশন হয়েছি, ওনারা বলছে গালার পরেই জানাবা, কারণ আমরা তোমাকে এর জন্য জানাচ্ছি যে তোমার সময় স্বল্পতার কারণে তোমার ভিসার প্রসেস আমাদের আগে করতে হবে, সেজন্যই আমাকে আসলে জানানো হয়েছে। আমি হয়তো কয়েকটা ইন্টারভিউতে বলেছি আমি উইনার হওয়ার পরে, এখন ওনারা এটা নোটিস করেছে উইনার হওয়ার পরে হলে আমি 8 তারিখে কীভাবে টাকা দেই, এই জিনিসটা খুব তারা হাইলাইট করতেছে। আমি বলবো তারা আমাকে আনঅফিসিয়ালি তারা আমাকে জানায় আমি মিসেস এশিয়া হিসেবে নির্বাচন হয়েছি, তারা আমাকে আনঅফিসিয়ালি জানানোর পরে আমি আসলে আগাই, না হলে আমি আগাই না। আমাকে বারবার বলা হচ্ছে গালা নাইটটা জাস্ট একটা শোপিস, এখানে সবাই বসবে, একটা আনন্দ উপভোগ করবে, এটা একটা বিনোদনের জন্য এই অনুষ্ঠানটা। সো আমরা আগেই সিলেকশন হই কে কখন। তাহলে আমার আরেকটা প্রশ্ন থাকবে, যদি গালাতেই যদি সিলেকশন হয় তাহলে বেস্ট হেয়ার বেস্ট স্কিন এরা কীভাবে সিলেকশন হয়? এত দূরে স্টেজ থেকে কি জাজরা সিলেক্ট করতে পারে কার বেস্ট হেয়ার কার বেস্ট স্কিন? এটা কখনোই না, সব কিছু আগে থেকেই থাকে, এটা আমাদেরকে জানানো হয় না, এটা হচ্ছে আমরা জানি না, কিন্তু আমাদেরকে ওইটা একদম একটা রেজাল্ট পাবলিশের মতো, যেরকম প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট যেরকম পাবলিশ হয় একদিনে, ওইরকমই পাবলিশটা আনুষ্ঠানিকভাবে। কিন্তু আমাকে যেটা জানানো হয়েছে যে 20 তারিখে নভেম্বরে আমার যেতে হবে, এর মধ্যে আমার থাইল্যান্ডের ভিসা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে, সেজন্য আমার কাছ থেকে 6 লক্ষ টাকা এবং আমার পাসপোর্টটা তারা একসাথে নিয়ে নেয়। তখন আমাকে মিসেস এশিয়া হয়েছি বলে তারা আমাকে টাকাটা নেয়। মানে আপনি ওনারা টাকার বিষয়টা ভুয়া বলতেছে। তো এখানে প্রশ্ন করতেছি যে এখানে MS ইন্টারন্যাশনাল লেখা আছে, MS ইন্টারন্যাশনাল কে তাহলে স্পন্সর? এখানে স্পষ্ট আমার পেড ওদের অপূর্ব.com-এর পেডে লেখা মিসেস এশিয়া 2022 থাইল্যান্ড, এখানে কিন্তু বাংলাদেশ লেখা নাই। উনি আবার এটাও হাইলাইট করতেছে যে বাংলাদেশের জন্য সে টাকাটা নিয়েছে, এখানে থাইল্যান্ড লেখা, 6 লক্ষের পাশে থাইল্যান্ড লেখা, মানে থাইল্যান্ডে যাওয়ার জন্য আমার যে যাবতীয় খরচ আছে, বিমান ভাড়া, থাকা খাওয়া এবং আমার কস্টিউম এবং আমার যত আমার পোশাকাদি হইতে যত যাবতীয় খরচ আছে ইত্যাদি, ভিসা খরচও সব কিছু আমাকে ওইটাতেই বলেছে। আপনি কি টাকাটা কিভাবে দিয়েছেন? আমি টাকাটা ক্যাশে দিয়েছি। আমি তাদেরকে একবার জিজ্ঞেস করেছিলাম আমি চেকে অথবা ব্যাংকে দিব, ওনারা এটাতে রাজি হয় নাই। আমাকে বলেছে যে যেহেতু ওরা খুব ব্যস্ততা দেখাচ্ছিল, তাদের ব্যস্ততার কারণে আমাকে বলছে তুমি নিয়ে আসো। তো আমার কাছে একটা ভয়েস রেকর্ড আছে, ওনার ওয়াইফ যখন বলতেছিল তুমি কি ক্যাশ আজকে পেমেন্ট করবা, এটা 8 তারিখের,
তো ওইটা আছে। আবার উনি 6 তারিখে যখন আমি 1 লক্ষ টাকা ওনাকে দিয়েছিলাম অফিসে বসে, তখন আমি ওনাকে মেসেজ করেছিলাম আপু টাকা এনেছি, তো বলল বসো শেষ করি, মানে আমাদের ক্লাসগুলো শেষ করলে উনি নেবে। উনি তো আমার সাথে ওরকমভাবে বলেছে, যদিও আমার কাছে মনে হতো উনি আমাকে 2 নাম্বারই করে নিতেছে, তাহলে তো আমিই দিতাম না টাকা, তাই না? উনি আমাকে বলতেছে তুমি মিসেস এশিয়া, তুমি উইনার হইছো, আমরা তোমাকে পাঠাতে চাচ্ছি, আমরা তোমাকে উইনার করেছি, এখন তুমি এটা হচ্ছে অফিসিয়ালি ওই দিন আমরা জানাবো, জানানোর পরে তুমি 20 তারিখে তুমি চলে যাবা, তারপরে তোমার ক্লাস আছে নাচের, অনেক কিছু আনুষাঙ্গিক আমাদের আনুষ্ঠানিকতা আরও থাকে, ওগুলো শেষ করে তুমি 20 তারিখ চলে যাবা। আর প্রমাণ আমার কাছে অবশ্যই অপূর্ব.com-এর রিসিট কপি আমার কাছে অবশ্যই রয়েছে। উনি টাকাটা আমার ছেলের নামে, খায়রুল ইসলাম নামে টাকাটা লিখেছে। তিনি বলেছেন যে তুমি যেহেতু প্রতিযোগী, তোমার কাছ থেকে যখন টাকা নিচ্ছি তোমার নামটা এখানে লেখা যাবে না, তোমার ছেলের নামটা দাও। আমার যেমন একটা গার্ডিয়ান ধরতে পারেন, আমার বাবা থাকলে অথবা আমার হাজব্যান্ড থাকলে আমার হাজব্যান্ডের নাম লেখা হতো, সেক্ষেত্রে আমার ছেলে আছে, আমার ছেলের নামটা ওরা লিখেছে। আদারওয়াইজ ওনারা যদি বলে ওনারা কোনো স্পন্সরের মাধ্যমে টাকা নিছে, তাহলে আমি আপনাদের মাধ্যমে জানতে চাইবো ওই স্পন্সরটা কে, ওই লোককে ইত্যাদি আমাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, ওইটার রিসিট আমার কাছে আছে, ওইটার পারপাসে আমি জিডি করেছি। আচ্ছা, ওইটা কি আমাদেরকে দেখাতে পারবে? অবশ্যই দেখাতে পারবো, আমার সাথে আছে। হচ্ছে টাকার শেষে আমি তো তখন সরল মনে 6 লক্ষ টাকাই দিয়েছি। আমি জানি থাইল্যান্ডে যেতে তো এত খরচ না, থাইল্যান্ডে 20,000 30,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা দিয়ে লাক্সারিয়াস ঘুরে আসা যায়। সেই ক্ষেত্রে আমি 6 লক্ষ টাকা দিয়েছি। এর মধ্যে আমার যেহেতু ড্রেস আপ ছিল, অন্যান্য খরচ ছিল, একটু লাক্সারিয়াস খরচ ছিল, সেই জন্য আমি আমার সব টোটাল মিলিয়ে একটা প্যাকেজের মতো 6 লক্ষ টাকা দিয়েছি। তারপর তারা যখন আমার ভিসা প্রসেস করতেছে না, কোনো কিছুই আগাচ্ছে না, তখন যখন তাদেরকে আমি প্রশ্ন করি, তখন তারা আমাকে ইয়ে দেয় যে তোমার বাকি টাকা আরও দিতে হবে। বাকি টাকা কত? বাকি আরও 14 লক্ষ টাকা তারা দাবি করে। 14 লক্ষ টাকা দিলে আমি দেন এটা ইন্টারন্যাশনালি যেতে পারবো, অন্যথা এটা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অন্য প্রেজেন্টে বা অন্য মিসেস এশিয়াতে 2023 এগুলোতে যাইতে বলতেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি 2022-এর জন্য আমার কাছ থেকে টাকা বলে নিয়েছে, তো আমি 2022-এ যেতে চাই। এটা কেন আমার সাথে করলো না, কেন এটাতে তারা থেমে গেল, এটা নিয়ে আমার কিছুটা সন্দেহ হয় এবং তাদের সাথে আমি বলি, বারবার তাদেরকে বলি যে এটা বলেন। তাই এর মধ্যে ওনারা নিজেরা আমাকে ডেকেছে বসার জন্য ডেকেছে। তো আমাকে বলছে অন্তকরিম কল দিবে, আমাকে কল দেওয়া হয় নাই। তো এরকম করে বিশেষ কিছু পার্সোনালিও কিছু কথার মধ্যে আমার কাছে আছে, সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষে আমি কথা বলছি। এর মধ্যে আছে যে তুমি আসলে তাদের সাথে, অপূর্বর সাথে কথা বলে তুমি পারবা না। অপূর্বের সাথে আমাদের সংগঠন আছে, ওই সংগঠন, আমরা কি অপূর্বর খারাপ চাইবো না, অবশ্যই অপূর্বকে আমরা সেভ করতে চাইবো। সেভটা কীভাবে করতে হবে সেভাবে বলছে, কোর্ট কিনে, তারপর থানা কিনে, এরকম হবে। তো এগুলো আসলে এগুলো আমি পাবলিকলি বলতেও চাচ্ছি না। আমি এতটুকু বলতেছি, এগুলো আমার কাছে প্রুফ আছে। আমি যা বলতেছি সব কিছু প্রুফ রেখে আমি বলতেছি। এটা দিয়েছে, এটা হচ্ছে আমি যেদিন পাসপোর্ট আনতে যাই, ওনারা আমাকে সেদিন বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আমি বলি না। তাহলে তোমার কোনো বয়ফ্রেন্ড না থাকলে, মানে এর মিউচুয়ালি টাইপের কথাবার্তা বলতেছিল, ওটা কোনো মিউচুয়ালভাবে বলতেছিল যে তোমার যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে আমরা একটু ম্যানেজ করে দিব, যদি তোমার একটু উপকার হয় তোমাকে স্পন্সর করতে পারবে, এরকম বয়ফ্রেন্ড দিব। এটা এরকমভাবেই বলছে। এখন ওইটা উনি হাইডলি বলুক, সফটলি বলুক, ওইটা আমার দেখার বিষয় না। উনি আমাকে এটা কথাটা বলছেন, সেজন্য আমি আসলে ওই দিন পাসপোর্টটা নিয়ে আমি চলে আসি, আমি আর কিছু বলিনি। আমাকে ওই যে বাকি 14 লক্ষ টাকা তো আমি দিতে পারবো না ওনাদেরকে, আমি জানি আমি এত টাকা দিয়ে তো আমি থাইল্যান্ডে যাব না। তখন ওনারা আসলে আমাকে কীভাবে কনভিন্স করবে, কীভাবে আমি টাকাটা ম্যানেজ করে দিব ওনাকে। পরবর্তী তাও থাইল্যান্ডে তো টাইম তো শেষই, অলরেডি 20 তারিখে তো হয়েই গেল ফাইনালি। তো এখন আমাকে অন্য কোনো প্রেজেন্টে যাওয়ার জন্য আমাকে আসলে ওনারা বলতেছে আর টাকাটা লাগবে ঠিকই, কিন্তু টাকাটার জন্য আমাকে একটু ম্যানেজ করে দিতে হলে কীভাবে ম্যানেজ করব। আমরা বিবাহিত নারী, আমাদেরকে অন্য কেউ তেমন একটা কোনো কোম্পানি আমাদেরকে স্পন্সর করে না। তো এরকম বলি, তখন আমাকে বললো যে তোমাকে একটা বয়ফ্রেন্ড, আমাকে এরকম আমাদেরকে সবাইকে বলেছে স্পন্সর পেলে তোমাদেরকে স্পন্সরের কথা তো বলবে, কিন্তু আমারটা বলতেছি যে মিসেস এশিয়া 2022-এর হচ্ছে 20 তারিখে ছিল, তো এত 10 দিনে স্পন্সর ম্যানেজ করা সব কিছু সো টাফ। সেজন্য ওনারা আমাকে বলে দিয়েছে এটা তোমার খরচে যেহেতু যাবা, আমি আমার খরচটাই দিয়েছি, 6 লক্ষ টাকা আমি আমার খরচ দিয়েছি। যেহেতু আমি শুনেছি আমি মিসেস ইউনিভার্স আনুষ্ঠানিকতা ছাড়া, অফিসিয়াল আনুষ্ঠানিকতা ছাড়াই আমাকে জানানো হয়েছে আমি মিসেস এশিয়া হিসেবে আমি নির্বাচিত, তখনই আসলে আমার সাথে তারা এই ডিলটা করে। তো এই ডিলের মধ্যে একটা জিনিস আমি খেয়াল করলাম, ওনারা কোনো কাগজপত্র ওরকম কোনো কিছুই আমার সাথে করে নাই। তখনও আমার কাছে একটু খটকা লাগে, সন্দেহ লাগতে থাকে যে আসলে একটা অফিসিয়ালি কাজ আমার সাথে কেন তারা কাগজপত্রে আসতেছে না, জাস্ট আমাকে একটা মানি রিসিপ্ট দিল, ওইটাও যে আসছে আমার কাছে হয়তো আজকে আমি হয়তো ওইটার কথা বলতে পারতেছি, আমার কাছে ওই ডকুমেন্ট আছে। আর ওইটাও আমার ছেলের নামে এবং আমারই একটা শপের নামে, অনলাইন শপ।
আমি মনে হয় কোনো আমার কাছে যেটা ওপিনিয়ন আমি দিয়েছিলাম তাদের একটা মন্তব্যে যে এটা এমন একটা প্ল্যাটফর্ম ছিল আমরা কোনো নেগেটিভিটি পাইনি, সেজন্য আসলে এই জিনিসটাকে অনেক আস্থার সাথে নিয়েছে। আর আমরা প্রত্যেকটা মেয়ে ছিলাম বিবাহিত এবং প্রত্যেকটা মেয়ে এসেছে তাদের সংসার সামলে, বাচ্চা রেখে, হাজব্যান্ড রেখে, ইভেন অনেকের হাজব্যান্ড নিয়ে আসতো, নিয়ে যেত, যেহেতু একটা ফ্যামিলি সোশ্যাল একটা ছিল, সামাজিকতার একটা বাধ্যকতা ছিল। সো এখানে কোনো প্রকার নেগেটিভিটি আসার প্রশ্নই আসে না, এখানে কোনো প্রকার নেগেটিভিটি আসে নাই। আমি এটা আজ সবসময় বলবো, আমি কোনো নেগেটিভিটি আমার চোখে আমি দেখিনি, নির্যাতন তো প্রশ্নই আসে না। এরকমভাবে হুমকিটা দেওয়া হয়েছে যে আমি এটা নিয়ে যদি মুখ খুলি আসলে আমি তাদের সাথে পারবো কিনা, এই এই কথাই আমাকে এসেছে। তা এখন আমি তার উত্তরে বলেছিলাম তাহলে কি আমি টাকার জন্য বলবো না? তখন আমাকে যে বলেছেন তিনি বলেছেন যে আসলে অপূর্ব আমাদের সংগঠনের লোক, ওর খারাপ হোক আমরা চাইবো না, তবে ওর যদি কোনো প্রকার খারাপ হয় আমরা তো অবশ্যই তার সাহায্য করবো। তার সাহায্য করতে হলে যদি কোর্ট কিনতে হয়, থানা কিনতে হয়, ওগুলো তারা হয়তো করতে পারে, আমি তাদের সাথে পারবো না। তো আমি পারবো না বলেই আমি যখন এই কথাটা শুনি তারপরেই অ্যাকচুয়ালি আমি ফেসবুকে আমি একটা ভিডিও দেওয়ার পরেই আমার সাথে সব সাংবাদিকরা যোগাযোগ করেন এবং তাদের সাথে আমি কথা বলি। যখন আমি এই কথাটা শুনছি যে আমি পারবো না তাদের সাথে, তখন আমার কাছে মনে হলো আমি এটা পাবলিকলি আসি। আমি যখন যদি আমি ধীরে ধীরে বা আমি কোনো সংবাদ সম্মেলন না করে যদি আমি পার্সোনালি এসে থানায় জিডি করে যেতাম বা হয়তো গোপনে থাকতো, এটা হয়তো আমি পারতাম না। আমি হয়তো এখনও আশাবাদী, আমি হয়তো আমার 6 লক্ষ টাকা নিয়ে আমি বাসায় ফিরতে পারবো, আমি এখনও আশাবাদী। প্রকাশ্যে অনিচ্ছুক, সময় হলে আমি তাদের নাম বলবো, কিন্তু আমার কাছে প্রয়োজনীয় যত ডকুমেন্টস যা যা আমি বলেছি আমার কাছে ডকুমেন্ট অনুযায়ী আছে, যেটা এরকম যে আমি তাদের সাথে পারবো না। তাদের সংগঠনের লোক, একই লোক, তারা কোর্ট কিনে ফেলবে, থানা কিনে ফেলবে, তাদের সাথে আমি পারবো না। আচ্ছা, আমি তাদের নাম এখন উল্লেখ করব না। যদি আমার কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, কোনো প্রকার ঝামেলা হয়, তখন আমি তাদের নাম উল্লেখ করব। আচ্ছা, আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার আইনগত ব্যবস্থা প্রথমে সাধারণ ডায়েরি করেছি গুলশান থানায়। এখন জিডি অনুযায়ী ডিসি স্যার ডেকেছেন, ওসি স্যার ডেকেছেন। ওসি স্যার সাথে দেখি আমি এটা কি বলি, যদি আমার সাথে যেহেতু এটা প্রতারণা, মানে এটা হচ্ছে ওপেন প্রতারণা, যেটাকে প্রকাশ্যে আমি বলতেছি আমার সাথে যেটা আমি প্রতারিত হয়েছি, আমি ওই প্রতারিত হওয়ার এগেনস্টে আমার অভিযোগ থাকবে আছে। আমার 6 লক্ষ, আমি আগেও বলেছিলাম ভাই আমার 6 লক্ষ টাকা দিয়ে দেন, আমি একজন সাধারণ মানুষ, এটা আমার জীবিকা নির্বাহের টাকা, আমি এই টাকাটা আপনাকে দিয়েছি, শুধুমাত্র আপনি আমাকে বলেছেন আমাকে থাইল্যান্ডে পাঠাবেন, ব্যাংককে যাব 20 তারিখে, এইসবের খরচ আমি ওই খরচ দিয়েছি, এটা আমার নিজের পার্সোনাল খরচ দিয়েছি। ওনারা যখন 14 লক্ষ টাকা আরও দাবি করে, তখন আমি বলেছি যদি আমার নিজের জন্য কোটি টাকা খরচ করতে হয় এটা আমি করব, আমার নিজের হাতে করব, আমি আপনাদের হাতে কেন তুলে দিই টাকা? তো আমি আপনাদের হাতে তুলে দিয়ে আমি যাব না। এই জন্য আমি 6 লক্ষ টাকা ওনাদেরকে দিয়েছি। আমি মিসেস ইউনিভার্স হিসেবে উইনার হয়েছি, তারা আমাকে বলেছেন, তারপরে আমি আমার খরচের টাকা দিয়েছি। আমি কোনো প্রকার ক্রাউন কিনি নাই। আমি আবারও হাইলাইট করে বলছি, আমি মিসেস এশিয়ার কোনো ক্রাউন কিনি নাই, কারণ আমি এখানে একজন প্রতিযোগী, আমার মতো আরও 20টা মেয়ে প্রতিযোগী আছে। আমি যদি এখানে নিজে ক্রাউন কিনতে যাই তাহলে 20টা মেয়ের সাথে আমার অন্যায় করা হবে। আমি এই অন্যায় করতে পারি না। আমি কোনো প্রকার ক্রাউন কেনার জন্য তাদেরকে প্রলোভন, যার ফোন দিয়ে নিশ্চিত হয়েছে ঘটনাটার সত্যতাটা, উনি এতদিন গণমাধ্যমে সবসময় অস্বীকার করে আসতেছেন যে আমার কাছ থেকে কোনো প্রকার টাকা নেয় নাই। এই কথাটা গণমাধ্যমে উনি বারবার অস্বীকার করছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি ওসি স্যারকে জানাই, উনি অস্বীকার করছেন। অস্বীকারের প্রেক্ষিতে আসলে ওসি স্যারের সামনে আমিও কথা বলি, অপূর্ব আব্দুল লতিফের সাথে আমিও কথা বলি। আমি ওনাকে বারবার বলতেছি আপনি যে স্পন্সরের নাম উল্লেখ করতেছেন বারবার, ওই স্পন্সরকে আপনি নিজে চিনেন কি না? উনি বলতেছেন না, চিনি না। তাহলে এটা আমি তো বলছি, এটা তো আপনি বলছেন সেলফ স্পন্সর, সেলফ মানে তো আমি নিজে, সেলফ স্পন্সর মিনসই তো আমি নিজে। তখন আপনি সেটা বলে আমারই শপের নাম দিতে বললেন, আমার ছেলের নাম লিখতে বললেন, তাহলে আপনি কীভাবে বলেন এটা স্পন্সর? আমি এটা তাদেরকে, আমি যখন থাইল্যান্ডে যাব ওইটার জন্য আসলে আমার নিজের কাপড় চোপড়, নিজের যাতায়াত ভাড়া, এইগুলো, এর বাহিরে কিছুই না। আমার যা খরচাদি তাই। আর আমার খরচের জন্য এটা আমি আসলে আগে প্রথমে বুঝছিলাম যে এই খরচটা আমি নিজে করব। তো পরে দেখলাম কি ওনার একটা প্যাকেজে আমাকে 6 লক্ষ টাকার প্যাকেজ বোঝালো, যে 6 লক্ষ টাকার প্যাকেজে দিয়েছে। যখন আমি যেতে পারলাম না ঠিক তখনই বলো আরও 14 লক্ষ টাকা লাগবে। তখনই আসলে আমি তাদের এই ইয়েটা বুঝলাম যে আমার সাথে আসলে এটা ফ্রড করা হচ্ছে, আমি হয়তো প্রতারিত হচ্ছি। এটার জন্য আমি আসলে আমার বলা উচিত, আমি না আজকে যদি না বলতাম এটা তো আমি নিজে আমার 6 লক্ষ টাকা গচ্ছাই যেত। আর আমি তো ক্রাউন কিনি নাই। ওনারা অনেকেই বলতেছে এটা নিয়ে একটু হাইলাইট হচ্ছে আমি ক্রাউন কিনে বিজয়ী হয়েছি। না, আমি যদি ক্রাউনও না পাইতাম, আমি যদি টপ 20তেও না যেতাম, আমার কোনো আফসোস ছিল না, বা আমি কোনোদিনও টাকা অফার করে আমি এখানে উইনার হওয়ার আমার ইচ্ছা ছিল না, নাই। এটা
প্রথম থেকেই বলেছে কোনো প্রকার তদবির চলবে না, কোনো প্রকার তদবির চলবে না। এটা তাদের পেজে অলমোস্ট অনেকবারই পোস্ট করেছে, কোনো প্রকার তদবির চলবে না। যেখানে তদবির চলবে না ওনাদের ওপেনলি পোস্ট করেছে, সেইখানে আমি কীভাবে তদবির করতে যাব? তখন তো আমি বাদই পড়ে যাব। তো আমাদেরও তো একটা রিস্ক থাকে যে আমরা বাদ পড়ে যাব। মিসেস ইউনিভার্সিটি, ওখানে উইনার একজনই হবে। আমরা সবাই এই একজনের উইনার, ওই মুকুটের জন্যই সবাই লড়েছি, ওই মুকুটের জন্যই আমরা অডিশন পর্ব পার করে করে এসেছি। আমি মুকুটের জন্য আশা করছি, আমার পাশের মেয়েটাও মুকুটের জন্যই আশা করছে। তা সে সবাই যোগ্যতা দিয়েই হবে। তখন হচ্ছে আমাদেরকে যেটা পার্সোনালি এই জন্য ডেকেছে যে আমাকে বলেছে তোমাকে মিসেস ইউনিভার্সিটি এশিয়া হিসেবে আমরা সিলেক্ট করেছি, মিসেস এশিয়া হিসেবে তোমাকে ব্যাংককে পাঠাতে চাই। এখন তুমি যদি এগ্রি হও তাহলে আমরা ইন্টারন্যাশনালিটা তোমাকে পাঠাবো, তবে আমি তোমাকে মিসেস ইউনিভার্স হিসেবে আমরা নির্বাচন করেছি। আমরা তোমাকে আগে জানানোর একটাই কারণ, ওনারা বলতেছে সময় স্বল্পতার কারণে ওনারা আমাকে আগে টাকা নিয়েছে এবং আমাকে জানানো হয়েছে আগে, সময় স্বল্পতা। আমি বারবার বলছি আমি টাকা দিয়ে ক্রাউন কিনি নাই, ওই স্বপ্ন আমার নাই, আর ওইটার কোনো মূল্যায়ন থাকবে না, এটা আমি জানি। এটা নিজের কাছে স্যাটিসফ্যাকশন থাকবে। আমাদের যে মিসেস ইউনিভার্স, ওখানে আন্নুর খান নুলক হয়েছে, ও মিসেস ইউনিভার্স হিসেবে। তো আমার কাছে তখন একটা ইচ্ছা, আমি তো মিসেস ইউনিভার্সের জন্যই আমি নিজেকে করতেছি। তখন আমাকে বলতেছে আসলে এটা তো সবার ভাগ্য, কে হয় আমরা, তখন ওই আন্নুর খানের কথা আমাকে তখনও বলে নাই, শুধু আমারটাই আমাকে জানাইছে। তখন এক হিসেবে মনে হয়েছে হয়তো আমি ইউনিভার্সিটির জন্য হয়তো যোগ্য না, আমি হয়তো এশিয়ার জন্য যোগ্য হয়েছি, আমাকে এশিয়ার জন্য বলছে এটাও তো ইন্টারন্যাশনাল। এটা আমি 8 তারিখ দিয়েছি। টপ 20-তে এসে গালা তো হয়েছে আমাদের 11 তারিখ, আর গালা হয়েছে 11 তারিখ, এবং আমি গালা হয়েছে 11 তারিখ, আমি টাকা দিয়েছি 8 তারিখ, দুইভাবে টাকা দিয়েছি। 6 তারিখে আমি দিয়েছি 1 লক্ষ টাকা, আর 8 তারিখে দিয়েছি আমি নিকেতনের 3 নম্বর রোড শর্মা হাউসে বসে 5 লক্ষ টাকা, টোটাল 6 লক্ষ টাকা। ওইটার টোটাল 6 লক্ষ টাকার একটা মানি রিসিপ্ট দিয়েছে মিসেস এশিয়া বাংলাদেশ, মিসেস এশিয়া বাংলাদেশ 2022 থাইল্যান্ড লিখে 6 লক্ষ টাকার একটা মানি রিসিপ্ট দিয়েছে। আমরা এই প্রোগ্রামে স্টেজে আমাদেরকে 4 জন বিজয়ী দেখিয়েছে। একটা হচ্ছে মিসেস ইউনিভার্স, এটা হচ্ছে আমাদের মেইন টাইটেলটা ছিল মিসেস ইউনিভার্স। তারপরে আমাদেরকে কিছু সাব ইন্টারন্যাশনাল টাইটেল দিয়েছে, মিসেস এশিয়া, মিসেস আর্থ, মিসেস ট্যুরিজম। না, তারা একজন থাইল্যান্ড যাবে, আর একজন যাচ্ছে ফিলিপাইনে। ওটা হচ্ছে তারা মনে হয় নেক্সট ইয়ারে যাচ্ছে, 2023-এ। ওনাদেরটা আরও দেরি। আমারটা আমি অনুধাবন করতে পেরেছি, আমি যেতে পারি নাই, 20 তারিখে আমি যেতে পারি নাই। তখনই আমার কাছে মনে হয়েছে আমার সাথে এটা কিছু একটা রং করা হয়েছে। ওনার উইনটা হয়েছে, উনি টপ 20-তে আসে নাই ওনারা, তবে ওনারা হচ্ছে আমাদের হচ্ছে টপ 20 থেকে 2 জন লেফট করেছে। 2 জন হচ্ছে তাদের পারিবারিক এবং অন্যান্য পরীক্ষার সমস্যার জন্য 2 জনকে লিফট করা হয়েছিল। এটা আমাদের পেজে আমাদের করা আছে, পাবলিশ করা আছে। তখন ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে টপ 20 থেকে নেওয়া হয়েছে। ওয়েটিং লিস্ট থেকে তারা টপ 20-তে চলে আসে। যেহেতু 2 জন লিফট করেছে, 2 জনকে আবার কামব্যাক করে। একজন থাইল্যান্ডে যাচ্ছে, আরেকজন ফিলিপাইনে যাচ্ছে। তো স্পন্সর পায় নাই, অবশ্যই উনি সেলফ স্পন্সরে যাচ্ছে, অবশ্যই। আমি সেটা নিয়ে মন্তব্য করব না, কে টাকা দিয়ে হয়েছে, কে টাকা দিয়ে হয় না, এটা নিয়ে আমি আসলেই মন্তব্য করব না। আমি মন্তব্য করব আমার বিষয়টা, আমার কাছ থেকে যে 6 লক্ষ টাকা নিয়েছে, আমি ক্রাউন কিনি নাই 6 লক্ষ টাকা দিয়ে, আমি 6 লক্ষ টাকা দিয়েছি থাইল্যান্ডে যাওয়ার জন্য, ওখানে আমার নিজের খরচের জন্য, যেটা সেলফ স্পন্সর। কেন এটার তো কোনো, এটাকে মনে হয় 20 লক্ষ টাকা দিয়ে আমি থাইল্যান্ডে যাব? আমি 20 লক্ষ টাকা আমার আছে, বা আমি 20 লক্ষ টাকা আমি কি বলবো, এটা বলার ভাষা না। 20 লক্ষ টাকা দিয়ে কেন মিসেস ইউনিভার্স হয়তো, তারপরও না হলো এটা ইউনিভার্সের জন্য তো করছেই, স্পন্সর তো বিবি বাজেট বিউটি করছে ইউনিভার্সের জন্য, এটা প্রশ্নই আসে না। 6 লক্ষ টাকা দিয়ে আমি এখানে আসতে হওয়ার কোনোই প্রয়োজন নেই। একটা মুকুট, আমি 6 লক্ষ টাকা দিয়ে একটা স্বর্ণের মুকুট কিনে, আমি হয়তো যদি ফেমের জন্য বলেন, আমি 6 লক্ষ টাকার একটা মুকুট কিনেই ফেম হতে পারি। এটা যদি হয় মানুষ ভাবে বাংলাদেশের কেউ মনে হয় 6 লক্ষ টাকা দিয়ে মুকুট কিনে এখনও বসে নাই। না, প্রতিযোগিতা সবসময় এমন একটা জিনিস, আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, নিজের সাথে সবসময় জীবনে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ওই চ্যালেঞ্জ থেকে আসলে আমরা প্রতিযোগিতায় আসি। আমরা এখানে নিজেদেরকে আসলে মাপিকে কতটুকু হয়েছি, কে কত, মানে নিজের স্থানটা আমরা করতে পারি, নিজের স্থানটা আমরা আসলে নিজেরা পরীক্ষা করতে পারি, আমরা আসলে কতটুকু নিজেদেরকে আমরা তৈরি করতে পারি বা পেরেছি, এটাই। আর যেহেতু এখানে যদি কেউ কমপ্লেন করা হয় যে আমি টাকা দিয়ে উইন হয়েছি, তাহলে আমার এত কষ্ট করার কোনোই মানে হয় না। আমি যে 1-2 মাস যে আমি এখানে কন্টিনিউ করেছি, তার পিছনেও তো আমার গাড়ি ভাড়ার খরচটাও তো আছে। এত কষ্ট করে তো আর আমি টাকা দিয়ে কিনলে এটা আমার জন্য এটা অন্যায় হবে। পুরা আমার 20 জন যে আমার সাথী ছিলেন, ওনাদের সাথে অন্যায় করা হবে। আমি অন্যায় করি নাই। আমি সবসময় বলতেছি
আমাকে উইনার জানানো হয়েছে, আমি উইন হয়েছি, আমাকে জানানো হয়েছে, আমাকে আনঅফিশিয়ালি জানানো হয়েছে। কারণ হচ্ছে 20 তারিখ অল্প খুব কম টাইম, আমার কাছে যখন 8 তারিখে টাকা নিয়েছিল 12 দিন টাইম ছিল। ওই 12 দিন টাইমে ভিসা নেওয়া এবং আমার যে শপিং এগুলো করা খুব টাফ, ওই জন্য তারা আমাকে এটা বুঝিয়ে আর কোনো কিছুই চাওয়া নাই। আমি যেহেতু ইন্টারন্যাশনালি যেতে পারি নাই, আমার টাকা 1 টাকাও আমার পিছনে খরচ করা হয় নাই, আমি আমার টাকাটা বেচছি, আমার 6 লক্ষ টাকা আমি বেচছি।